নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি আজকে পড়ে শোনাবো আপনাদের শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আরোগ্য নিকেতন উপন্যাসটির সপ্তদশ পর্ব। মাঠের পথেই গাড়ি ভাঙল। জীবনমশাই এবার একটু দেহ এলিয়ে শুয়ে পড়লেন। শশী বললে, তাই গড়ান একটু, আমি হেঁটেই চলি। আহ, এই সময় একটু বিশ্রাম না করলে চলবে না। এই সময়টায় জীবনে বোধ করি তিনি কখনোই বের হননি। কোনো ডাক্তারই যায় না, ডাক্তারেরাও তো মানুষ। অনাবৃষ্টির শেষ শ্রাবণের দুপুরবেলা, মেঘাচ্ছন্নতা রয়েছে, বৃষ্টি নাই। মাঠ শুকনো না হোক অনাবাদি পড়ে রয়েছে। ফসল নাই, কিন্তু আগাছা বেড়েছে। মাঠের এখানে ওখানে বেশ উঁচু হয়ে রয়েছে। পুকুর থেকে দুনি করে জল তুলে চাষ করছে উদ্যোগী চাষিরা। একেবারে সব থেকে নিচু মাঠে চাষ চলছে, সেখানে মানুষ গরুর মেলা বসে গেছে। গাড়িখানা চলছে উঁচু মাঠের মাঝখান দিয়ে। 2-4 জন চাষি এখানে কায়ক্লেশে কাজ চালাচ্ছে। দেশে শস্য নাই, আকাশে মেঘ দুর্লভ। মেঘ যদি আসে তাতে বৃষ্টি আরও সুদুর্লভ। বৃষ্টি হলে রোগটা কম হয়, এ তিনি ভালো করে লক্ষ্য করেছেন। যেবার বৃষ্টি ভালো হয় সেবার ম্যালেরিয়া অন্তত কম হবেই। কত আবিষ্কার হলো। মশা ম্যালেরিয়ার বীজ বয়ে নিয়ে বেড়ায়। কলেরার জীবাণু জলের মধ্যে বাড়ে, খাদ্যদ্রব্যের সঙ্গে মানুষকে আক্রমণ করে। মাছিতে বয়ে নিয়ে বেড়ায়, ছড়ায়। কলেরার টিকা আবিষ্কার হলো। কালা জ্বরের চেহারা ধরা পড়ল। কত রোগ, কত আবিষ্কার। হ্যাঁ, দেখলেন বটে, অবশ্য স্বাদ মিটল না। বড় একজন চিকিৎসক হয়ে এ তথ্য পুরো দেখা এবং বুঝে ওটা ঘটল না। শুনলেন, বিশ্বাস করে গেলেন। কার্যকারণের রহস্য জানবার দিব্যদৃষ্টি লাভ হলো না এই জন্মে। তবুও অনেক অনেক দেখে গেলেন। একটি স্বাদ হয় মনের মধ্যে। অণুবীক্ষণ যন্ত্রে বীজাণুগুলোকে চোখে দেখা যায়, তাদের বিচিত্র চেহারা, বিচিত্র ভঙ্গি। সেই দেখবার ইচ্ছা হয়। আর ইচ্ছে হয় এক্স-রে করানো হয় যখন, তখনকার ব্যাপারটা। মানুষের রূপময় দেহ অদৃশ্য হয়ে যায়, দেখা যায় কঙ্কাল, অন্ত্রপাতি, তার ক্ষত। মতির মায়ের পায়ের এক্স-রেটা একবার দেখার তার ইচ্ছে হয়। হঠাৎ জীবনমশায়ের চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল। শশী হাত নেড়ে ও কী করছে? কাকে যেন ইশারা করছে। কে? কাকে? কে রে শশী? আগে কাকে কি বলছিস হাত নেড়ে? পুতকি আর মাছির বাচ্চা গো, ঝাঁকের মতো উড়ছে মুখের চারিপাশে। বর্ষাতে বৃষ্টি বাদলের নাম নাই। এ বেটাদের পঙ্গপাল ঠিক আছে, বেড়েছে, এবছর বেড়েছে। শশী বারবার শূন্যমণ্ডলে হস্ততাড়না শুরু করলে। গাড়িতে উঠে আয়। এই তো আর এসে পড়েছি। সামনেই তো ডাঙাটা, ডাঙাতে এ আপদ থাকবে না। সামনেই মস্ত উঁচু টিলা, টিলার ওপারেই ঢালের উপর গলায় চণ্ডী ঢুকবার মুখেই রামহরির বাড়ি। এখন আখড়া। সিধে লাল রাস্তা চলে গিয়ে বেঁকেছে। একজন সাইকেল আরোহী চলেছে। পাড়াগাঁয়েও আজ সাইকেল হয়েছে। 2-4 পাওয়া যাবেই। মশায়ের জীবনে একসময় 2 ঘোড়া এসেছিল, তারপর গরু গাড়িতেই যাত্রা শেষ করলেন। প্রদ্যোতের সঙ্গে পারবার তাঁর কথা নয়। হাসলেন ডাক্তার। প্রদ্যোৎ ডাক্তার নাকি মোটর গাড়ি কিনবে, অন্তত পক্ষে মোটর সাইকেল। 4 ঘন্টায় 20 মাইল পথ সদর গিয়ে আবার ঘুরে আসবে। লোক ছুটে আসছে। গাড়ি দেখে থমকে দাঁড়িয়ে বললে, শিগগির আসুন। রামহরির বাড়ির দরজায় কজন শুষ্ক মুখে দাঁড়িয়ে আছে। জীবন ডাক্তার দেখে বা শুনে চকিত হননি। হার্ট ফেল করে মৃত্যু হয়ে থাকবে, বিস্মিত হবার কি আছে? ভিতরে শশী তার পিছনে বসেছিল। সে সচকিত হয়ে প্রশ্ন করলে, কি হলো? বলি, হ্যাঁ, আপনি যাওয়ার পর 2 দাস্ত করে কেমন করছে ডাক্তারবাবু? মশাই উঠে বসলেন। তার কল বাক্সটায় হাত দিয়ে ভেবে নিলেন।
এই অবস্থায় রোগীর একটা দুটো ইঞ্জেকশন হলে ভালো হয়। তার মকরধ্বজ মৃগনাভি আছে, কিন্তু ইঞ্জেকশন বেশি ফলপ্রদ। শশী এসব বিষয়ে নিধিরাম সর্দার। ইঞ্জেকশন দেয় বটে, একটা সিরিঞ্জ তার আছে, কিন্তু সূচগুলো তার নিজের বেশভূষা শরীরের মতোই অপরিচ্ছন্ন। যে পকেটে তামাক টিকার থাকে, শেষ পকেটেও সময় সময় বাক্স রাখতে শশী দ্বিধা করে না। তাছাড়া ওষুধ শশীর কাছে থাকে না। ওষুধ না থাকলে শশী একটা শিশি থেকে অ্যাকোয়া নিয়ে অম্লান বদনে ইঞ্জেকশন দিয়ে দেয়। থাক ইঞ্জেকশন, যা হয় মকরধ্বজেই হবে। রামহরি এখন এতটাই প্রস্তুত, তখন ইঞ্জেকশন দিয়ে মৃত্যু খানিকটা বিলম্বিত করেই বা হবে কি? জ্ঞানগঙ্গা নাই বা হলো। মৃত্যু স্থির জেনে তাকে বরণ করতে চাওয়ার মতো মনটাই সবচেয়ে বড়। নেহাতি যদি আয়োজন হয়, তবে মধুর অভাবে গুড় দিয়েই কাজ চলবে। তীর্থপূর্ণ বিশ্বাসী, নামপূর্ণ বিশ্বাসী রামহরির চোখের সামনে দেবতার মূর্তি এবং নাম কীর্তন তীর্থের অভাব অনেকটা পূর্ণ করবে। তাছাড়া জ্ঞানগঙ্গা মুক্তির কথা মানতে গেলে ভাগ্যের কথাটাও তো ভাবতে হবে, মানতে হবে। রামহরির সে ভাগ্য হবে কি করে? সংকল্প প্রায় স্থির করেই ঘরে ঢুকলেন জীবন ডাক্তার। রামহরিকে কি বলবেন তার খসড়াও মনে মনে করে নিলেন, কিন্তু ঘরে ঢুকে রোগীকে দেখেই তিনি ভ্রু কুঞ্চিত করে উঠলেন। এ কি, একখানা তক্তপোষের ওপর রামহরি শুয়ে আছে, নিষ্পন্দের মতো, বিবর্ণ পাণ্ডুর দেহবর্ণ, চোখের পাতায় যেন আকাশ ভাঙা মোহ, দুর্বলতার ঘোর তার পাণ্ডুর দৃষ্টিতে। ক্ষণে ক্ষণে চোখের পাতা নেমে আসছে, আবার সে মেলছে, মেললেও সে দৃষ্টিতে ঔৎসুক্য নাই, প্রশ্ন নাই, কিছু চাওয়া নাই। এ কী অবস্থা? সমস্ত মিলিয়ে এই অবস্থা তো কয়েকটা দাস্তের ফলে সম্ভবপর নয়। তার বহু অভিজ্ঞ দৃষ্টিতে এক নজরেই যে বুঝতে পারছেন এ রোগী তিলে তিলে এই অবস্থায় উপনীত হয়েছে। ঘরের গন্ধে, রোগীর আকৃতিতে এবং লক্ষণে রোগ যে পুরাতন, অজীর্ণ, অতিসার, তাতে আর তার সন্দেহ নাই। অ্যালোপ্যাথরা আজকাল একে বলেন ইন্টেস্টাইনাল টিউবারকিউলোসিস। আনুবীক্ষণিক পরীক্ষায় ক্ষয়রোগের বীজও পাওয়া যাবে। ক্ষয়রোগ ধীরে ধীরে ক্ষয় করে মানুষকে। এই অবস্থা আকস্মিক নয়, অন্তত 2-3 দিন থেকে এই অবস্থাতেই আছে। তিলে তিলে বেড়ে আজ এই অবস্থায় এসেছে। শশী নিজেই একটা মোড়া এনে বিছানার পাশে রেখে রামহরির মুখের কাছে ঝুঁকে ডেকে বললে, রাম, রাম, ডাক্তারবাবু এসেছেন। রাম। থাক শশী, ওর সাড়া দিতে কষ্ট হবে, সরে আয়, আমি দেখি। শশী উঠল, উঠেই আবার হেঁট হয়ে বললে, এখন আবার দলিলপত্র কেন রে বাপু? একখানা দলিল সে তুলে নিলে বিছানা থেকে। দলিলটা বিছানায় পড়েছিল। এবার এগিয়ে এলো রামহরির বিধবা তরুণী পত্নীর ভাইটি। উচ্চবর্ণের বিধবা ভগ্নী রামহরিকে বরণ করে তাদের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে দিয়ে থাকলেও রামহরির এই অসুখে ভগ্নীর বিপদের সময় না এসে পারে নাই। 15-20 দিন হলো এখানে এসেছে। সে বললে, উইল ওটা। ওর ইচ্ছে ছিল ডাক্তারবাবু এলে তার সামনে টিপছাপ দেবে, ডাক্তারবাবুকে সাক্ষী করবে। তা হঠাৎ এইরকম অবস্থা হলে বলল, কি জানি, যদি ডাক্তারবাবু আসবার আগেই কিছু হয়, বলা তো যায় না, বলে নিজে উইল নিয়ে বুড়ো আঙুলের টিপ দিলে, সাক্ষীদের সই করালে। তারপর দেখতে দেখতে এই রকম। মাথার কাছে একটি তরুণী মেয়ে বেশ ঘোমটা টেনে বসেছিল। সে গুনগুন করে কেঁদে উঠল। ডাক্তার তার দিকে চাইলেন একবার, তারপর নাড়ি ধরে চোখ দুটি বন্ধ করলেন। ক্ষীণ নারী, রোগীর মতোই দুর্বল, মন্দ গতিতে বয়ে চলেছে। যতক্ষণ আছে ততক্ষণ ওকে চলতেই হবে, থামবার অবকাশ নাই, অধিকার নাই, উপায় নাই। মধ্যে মধ্যে যেন কাঁপছে,
চন্দ্রে গ্রহণ লাগলে চাঁদ যেমন কাঁপে তেমনই কম্পন, মৃদু এবং অতি সূক্ষ্ম অনুভূতি সাপেক্ষ। অন্ত্রের মধ্যে যে ক্ষয়রোগের কীট গ্রাস করে চলেছে, রেশম কীটের তোঁত পাতা খাওয়ার মতো, তাতে আর সন্দেহ নেই। তবে আপাত মৃত্যু লক্ষণ তিনি অনুভব করতে পারলেন না। স্টেথোস্কোপ দিয়ে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করলেন। এই অবস্থায় কোনো মতেই আকস্মিক পরিণতি হতে পারে না। নারীর গতির সঙ্গে হৃৎপিণ্ডের সঙ্গতি ঠিক যেন মিত্রভাবাপন্ন যন্ত্রী ও বাদকের মতো। দুর্বল হলেও সঙ্গত্ব ব্যাহত হচ্ছে না। ওদিকে শশী অনর্গল বকছিল, এসব হলো খল ব্যাধি। হঠাৎ দাস্ত হলো, বাস নারী গেল। রোগী চোখ মুদল। আমি আজ 7 দিন থেকে বলছি, ওরে বাপু, যা ব্যবস্থা করবার করে ফেল। গঙ্গা তীরে যাবি তো চলে যা, ডাক্তারবাবুকে দেখাবি তো ডাকি। তা রোজই বলে কাল, নিত্যকালের মরণ নাই। ও আর আসে না। ভদ্রলোকের এক কথা, কাল নে হলো তো। মেয়েটি আবার কাঁদতে লাগলো। শশী আবার বকতে শুরু করলো, হবে কেন? ভাগ্যে থাকলে তো হবে। কর্মফল কেমন দেখতে হবে? গঙ্গায় সজ্ঞানে মৃত্যু, এর জন্য তেমনই কর্ম চাই। আমাদের শাস্ত্রে বলে চিকিৎসকেই বা কী করবে? হোক না সে ধন্বন্তরী। নীলরতন বাবু কি ডাক্তার রায়? আর ওষুধই বা কী করবে? সে হোক না কেন সুধা, আর 10-20 টাকা দামের টাটকা তাজা ওষুধ। আয়ু না থাকলে কিছুতেই কিছু হয় না। এও তেমনই ভাগ্য, কর্ম। সুমতি হলে কি হবে? মতিভ্রম ঠিক সময়ে এসে সুমতির ব্যবস্থা পাল্টে দেবে। মশাই উঠলেন। দেখা তার শেষ হয়েছে। এবার মেয়েটি এসে আছড়ে পড়ল, হো গো ডাক্তার বাবু গো, আমার কি হবে গো? মশাই এবার সবারই মুখের দিকে চাইলেন, তারপর বললেন, ভয় নাই, ওঠো তুমি, ওঠো ওঠো। শশী ব্যস্ত হয়ে বললেন, ওঠো ওঠো, উনি যখন বলছেন ভয় নাই তখন কাঁদছো কেন? উনি দু কথার মানুষ নন। ওই হয়েছে, সব ঠিক হয়ে যাবে। সরো সরো, ওঠো। বাইরে এলেন মশাই। এবার তার সর্বাগ্রে চোখ পড়ল সাইকেলখানা। মশাই ডাকলেন, শশী। শশী বকছিল, হ্যাঁ হ্যাঁ তাই হবে, ওর মতো মানুষ। উনি কি দেখবেন যে ওই অবলাটা ভেসে যাবে? ভালো ঘরের মেয়ে, সৎ জাতের কন্যা। মুনি নাঞ্চ মতিভ্রম। মতিভ্রমের বশে যা করেছে তার ফল শাস্তি সে ভগবান দেবেন। আমরা ওকে ভেসে যেতে দেব না। ব্যাস। ডাকবার আগেই ক্রমশ তার স্বর নিস্তেজ হয়ে আসছিল। এবার স্তব্ধ হয়ে গেল। ওকে মেরেই ফেলেছিস শশী, ইচ্ছে করে? না জানিস নে, বুঝতে পারিস নে? আগে এ অবস্থা তো আজ 3 দিন থেকে হয়েছে। বুঝতে পারলি নে তো ডাকলি না কেন? আগে না, মা কালীর দিব্যি। শশী, ধমক দিয়ে উঠলেন জীবন ডাক্তার। মাইরি বলছি, ঈশ্বরের দিব্যি, গুরুর দিব্যি। এবার মৃদুস্বরে মশাই বললেন, তোদের কজনকে পুলিশে দেওয়া উচিত। থাম, চেঁচাস নে। যাক, এখন শোন। ওই যে ছোকরা সাইকেলে চেপে আমাদের গাড়ি দেখতে গিয়েছিল, সে কই? এই যে ওই হে ছোকরা, শোনো। কই, দোয়াত কলম দেখি। আমি লিখে দিচ্ছি ওষুধ, যাও নিয়ে এসো বিনয়ের দোকান থেকে। আর বাজারের ডাক্তার হরেনবাবুকে এই চিঠি দেবে, বুঝেছ? জলদি যাবে আর আসবে। শশীকে দমানো যায় না। শশী ওই শক্তিতেই বেঁচে আছে। সে ছোকরার হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে এবং চিঠি দুটো নিয়ে দেখে বলল, গ্লুকোজ ইঞ্জেকশন দেবেন? ইন্ট্রাভেনাস? হ্যাঁ, তাহলেই কিছুটা ঘোর কাটবে। তার আগে মকর ধ্বজ দেব আমি। ঘোর কাটবে? হ্যাঁ, রামহরির রোগটা মৃত্যুরোগী বটে, এতেই যাবে। তবে মৃত্যু লক্ষণ এখনও হয়নি। হয়নি? আপনি ইঞ্জেকশন দেবেন তো? হরেন ডাক্তারকে আসতে লিখলাম, সে দেবে। না আসে আমিই দেব। যদি মরে যায় সে আমি বুঝবো শশী। আমার মনে হচ্ছে রামহরি এখন বাঁচবে, অন্তত মাস কয়েক। তখন উইল টুইল যা করবার করবে, আমি বরং সাক্ষী হব। উইলটার জন্যই রামহরির মাথা তুলে দাঁড়ানো দরকার।
শশী চুপ করলে এবার। মশাই আবার বললেন, উইলে কি আছে জানি না, এই শেষ পরিবারকেই একরকম দানপত্র করেছে সব, এই তো। একটু চুপ করে ঘাড় নেড়ে বললেন, সে তো হবে না শশী, রামহরির অভিপ্রায় জানতে হবে আমাকে। তার প্রথম পক্ষের ছেলে ছিল, সে মারা গেছে, কিন্তু তার ছেলে রামহরির নাতি আছে, পুত্রবধূ আছে। সে তো হবে না, বাঁচবেই মনে হচ্ছে, কিন্তু তার জন্য চিকিৎসার প্রয়োজন, চেষ্টা করতে হবে। সে আমি করব। রামহরি এই জ্ঞান গঙ্গা যেতে চেয়েছিল। রামহরির 6টা রিপুই বোধ করি ঐক্যতান তুলে মৃত্যুকে ডাক দিচ্ছে আজীবন। স্থির মৃত্যুর দিকে সহজ ছন্দে এগিয়ে যেতে জীবন ভয় পায় না, ভয় পায় মৃত্যু যখন নিজে এগিয়ে আসে, তখন সে ভয়ে আর্তনাদ করে। সে কি জ্ঞান গঙ্গা যেতে পারে? বন বিহারী পারেনি, দাঁতু পারবে না, রামহরিও পারে না। রামহরির ক্লান্ত জীর্ণ দেহ, ক্ষীণ কণ্ঠ, মুহূর্তে মুহূর্তে চোখে আচ্ছন্নতার ঘোর নেমে আসছে। দু একবার চোখ মেলেছে, তার মধ্যেই দৃষ্টিতে কি আতঙ্ক, কি আকুতি। হরেন ডাক্তার আসা পর্যন্ত বসে রইলেন মশাই। মাঝখানে আর একবার নাড়ি দেখলেন। নারীর গতি ঈষৎ সবল হয়েছে, ছন্দ এসেছে। মুখ প্রসন্ন হয়ে উঠল। হরেন এসে পৌঁছতেই তিনি তাকে সব বলে বললেন, একটা গ্লুকোজ ইঞ্জেকশন তুমি দাও, আমি বলছি তুমি দাও, আমি দায়ী হব হে, ভয় নাই তোমার। হাতখানা আর একবার দেখেছিলেন। মকর ধ্বজের উষ্ণতা এবং শক্তি তখন নাড়িতে এবং শরীরে স্পষ্ট হয়ে উঠেছে। হাত নাবিয়ে বললেন, দাও তুমি। ইঞ্জেকশন শেষ করে হরেন হাত ধুয়ে রোগীর অবস্থা দেখে হাসি মুখেই বললেন, এটি আপনার অদ্ভুত মশাই, অদ্ভুত। জীবন মশাই হাসলেন। আর কি করবেন, এই কথার উত্তরেই বা কি দেবেন? হরেন বললেন, আর একটা সুখবর দিই, বিপিনবাবুর হিক্ষা থেমে গেছে, এই আসবার আগে খবর পেলাম। উফ, ভদ্রলোকের হিক্কা দেখে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। আজ 4 রাত্রে ঘুমোতে পারেননি, পেটে খাদ্য থাকেনি। আমি আসবার আগে দেখে এলাম ভদ্রলোক ঘুমোচ্ছেন। আপনাকে ওরা ডেকেছিল সকলের আগে, খবর দিয়েছিল, কিন্তু তখন আপনি বেরিয়ে এসেছেন। বুড়ো রতনবাবু যে কি কৃতজ্ঞ হয়েছেন সে কি বলবো। প্রদ্যোৎ ডাক্তার এসেছিলেন, সে বেশ একটু আশ্চর্য হয়েছে। গম্ভীর হয়ে বললে, এ বিষয়ে এখন কিছু বলতে পারি নে, আবার আরম্ভ হতে পারে এবং এ ওষুধের রিয়াকশনও আছে, তবে এখন অবশ্য ক্রাইসিসটা কাটল বটে। বেশ আশ্চর্য হয়েছে প্রদ্যোৎ ডাক্তার। আস্তে আস্তে পথে বললে, বৃদ্ধের ব্যাপার আমি ঠিক বুঝি নে। এই ব্যাপারটায় আমার সন্দেহ হচ্ছে কেন জানেন? আজ আবার একটা ডিসপেপসিয়ার রোগী, অবশ্য একটু শক্ত ধরনের বটে, তাকে বলেছে তুই আর বাঁচবি নে, কতদিনের মধ্যে যেন মরবে বলেছে। হরেন এবার মশাইয়ের দিকে তাকিয়েই প্রশ্ন করলেন, তাই বলেছেন নাকি? জীবন মশাই হরেনের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, আমি ভুল বলিনি বাবা হরেন, দাঁতু এই রোগেই মরবে, তবে কোন সময় আমি নির্দিষ্ট করে বলিনি। এই রোগী ওর মৃত্যুরোগ হয়ে উঠবে, এতে আমি নিশ্চিন্ত। গম্ভীর এবং গভীর স্বরে বললেন, দাঁতুর এ রোগের সঙ্গে ওর প্রধান রিপুর যোগাযোগ হয়েছে। ঘরে আগুন লাগলেই সব ঘরটা পুড়বে তার মানে নাই, জল ঢাললে নিভতে পারে, নেভেও। কিন্তু আগুনে যদি বাতাস সহায় হয় বাবা, তখন জলের কলসি ঢাললে নেবে না, বাতাসের সাহায্যে আগুন আঁচের ঝাপটায় ভিজে চাল শুকিয়ে নিয়ে পুড়িয়ে শেষ করে ছাড়ে। দাঁতুর রোগ উদরাময়, তার সঙ্গে ওর লোভ রিপু হয়েছে সহায়। সহায় কেন, ওটা এখনও রোগের অঙ্গ, উপসর্গে পরিণত হয়েছে। আমার বাবা বলতেন, জগৎমশাই বলতেন, বাবা, সংসারে মানুষ সন্ন্যাসীর মতো শক্তি না পেলেও
সব রিপুগুলিকে জয় করতে না পারলেও গোটা কয়েককে জয় করে। কেউ দুটো, কেউ তিনটে, কেউ কেউ 5টা পর্যন্তও জয় করে। কিন্তু একটা, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, পারে না। একটা থেকে যায়, ওইটাই হলো দুর্বল প্রবেশ পথ। মৃত্যুবাহিনী ওই দ্বারপথেই মানুষের দেহে প্রবেশ করে। তার উপর বাবা যে রক্ষক দরজার খুলে যদি সেধে ঢাকে, তাহলে কি আর রক্ষা থাকে হরেন? রক্ষক তখন রিপু। প্রবৃত্তি তো খারাপ নয় বাবা, সংসারে প্রবৃত্তিই তো রুচি। প্রবৃত্তি যতক্ষণ সুরুচি ততক্ষণ কুখাদ্য খায় না। পেট ভরে গেলে সুরুচি তখন বলে আর না, তৃপ্তিতে তার নিবৃত্তি আসে। আর প্রবৃত্তি যখন কুরুচি হয় তখন সেই শত্রু, সেই রিপু। তখন তৃপ্তি তার হয় না, নিবৃত্তি পালায়। তাই রিপুর যোগাযোগে যে রোগ হয়, সে রোগ অনিবার্য রূপে মৃত্যু রোগ। কথা হচ্ছিল ফেরবার পথে। মশাই পায়ে হেঁটেই ফিরছিলেন। শশী অদৃশ্য হয়েছে, গাড়িখানাও আর পাননি। হরেনও অগত্যা সাইকেল ধরে তাঁর সঙ্গেই হাঁটছিল। হরেন ডাক্তার চুপ করেই শুনে যাচ্ছিল, মাটির দিকে চোখ রেখে পথ চলছিল। কথাগুলি শুনতে মন্দ নয়, অস্পষ্ট বা ভাবালুতা মেশানো যুক্তি হলেও অসঙ্গত মনে হচ্ছিল না। কিন্তু এত বড় বিজ্ঞান পড়ে এসে এসব কি পুরো মানা যায়? তবুও পাড়া গাঁয়ের ছেলে সে। বাল্যকালের সংস্কারে ঠিক এরই একটা চাপা পড়া স্রোত ভিতরে ভিতরে আছে। সেই মজা খাতের চোরা বালিতে এই ভাবধারা বেমালুম শুষে যাচ্ছিল, মিশে যাচ্ছিল। এবং জীবন মশাইয়ের মতো প্রবীণ ব্যক্তির সঙ্গে তর্ক করতেও তার অভিপ্রায় ছিল না। হরেনের নীরবতায় কিন্তু জীবন মশাই উৎসাহ বোধ করলেন। তিনি বললেন, ওই দেখো বাবা, রানা পাঠককে, এত বড় শক্তি, একটা দৈত্য। রিপু হলো কাম, বুঝেছ? ওর প্রমেহে চিকিৎসা করেছি, উপদংশ হয়েছে কয়েকবার। আমি কাটোয়ায় মণিবাবু ডাক্তারের কাছে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। এবার যক্ষা হয়েছে বললে একটি মেয়ে ছেলের কাছ থেকে ধরিয়েছে। তার মানে মেয়েটাকে যক্ষা রোগী জেনেও নিজেকে সম্বরণ করতে পারেনি। এবার হরেন মৃদু হাসলে। জীবন মশাই কিন্তু বলেই চললেন, তোমরা দেখনি, নাম নিশ্চয়ই শুনেছ, মস্ত বড় কীর্তন গাইয়ে, সুন্দর দাস গো। নামেও সুন্দর, কাজেও সুন্দর, রূপেও সুন্দর, গানই সুন্দর। লোকটিকে দেখলে মানুষের চোখ জুড়ায়, মন সুন্দর হয়ে উঠত। লোকে বলতো সাধক, তা সাধনা ছিল লোকটার। নির্লোভ, অক্রোধ, মিষ্টভাষী, বিনয়ী, মোহমাৎসর্য এও ছিল না। শুধু কাম। কামকে জয় করতে পারেনি। শেষ জীবনে তিনি উন্মাদ হয়ে গেলেন, পঙ্গু হলেন। লোকে বললে কোনো সাধনা করতে গিয়ে এমনটা হয়েছে। আমাদের বিশ্বাস ছিল তাই। কিন্তু গুরু রংলাল ডাক্তারের কাছে যখন ডাক্তারি শিখছি, তখন একদিন যে কথা তোমাকে বললাম সেই কথাটাই বললেন রংলাল ডাক্তার। যেন আমার পিতৃপুরুষের কথার প্রতিধ্বনি করেই বললেন, জীবন, কথাটা তুমি হয়তো সত্যিই বলেছ হে। সুন্দর দাসকে দেখতে গিয়েছিলাম, মারা গেছে এই তো কিছুদিন, কিন্তু কথাটা প্রায়ই মনে হয়। কখনো ওই বৈষ্ণব কীর্তনিয়াদের উপর রাগ হয়, কখনো অন্য কিছু। লোকটা অসহায়ভাবে রিপুর হাতে মরেছে হে। ও পাগল হয়েছিল উপদংশ বিষে, প্রমেহ বিষে। মশাই আবার একটু থেমেছিলেন, বলেছিলেন, দেখো না বাবা, রতনবাবুর ছেলে বিপিনের কেশ। বাবা, এখানেও সেই রিপুর যোগাযোগ। প্রতিষ্ঠার মদও এক রিপু বাবা। আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি যার নাই, সে কি মানুষ? কিন্তু সে যখন রিপু হয় তখন কি হয় দেখো। চকিত হয়ে হরেন প্রশ্ন করেছিল, তাহলে বিপিনবাবু সম্পর্কে আপনি? প্রশ্নটা সে সম্পূর্ণ উচ্চারণ করতে পারেনি। না,
সে কথা ঠিক আমি বলিনি, তবে বাবা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আজ তো ভালোই আছেন, আমার ভালোই লাগলো। হিক্কাটা থেমে গেছে, সুস্থ হয়েছেন, ঘুমোচ্ছেন। ভালোই থাক, ভালো হয়েই উঠুক। কিন্তু ভালো হয়ে উঠলেও তো ভালো থাকতে পারবে না ও হরেন, আবার পড়বে। প্রবৃত্তি রিপু হয়ে দাঁড়ালে তাকে সম্বরণ করা বড় কঠিন। এ যাত্রায় তাহলে উঠতে পারে বলছেন? তাও বলতে পারছি না বাবা, মাত্র তো 2 দিন দেখছি, তার উপর মন চঞ্চল হচ্ছে। রতনকে দেখছি, বিপিনের ছেলেকে দেখছি। বুঝেছ, ওই ছেলেটিকে দেখে বনবিহারীর ছেলেকে মনে পড়ে গেল। মশায় দীর্ঘ নিঃশ্বাসও ফেললেন, আবার হাসলেনও। এবার হঠাৎ বললেন, চণ্ডীতলায় যাব একবার, আসবে নাকি? মহান্ত আজ যাবেন, একবার দেখে যাই। আজ রাত্রেই যাবেন। মহান্ত তখন আবার বারতিনেক দাস্তত গিয়ে অবসন্ন হয়ে পড়েছেন। আঙুলের ডগাগুলি ঠান্ডা হয়েছে, চোখের পাতা নেমে এসেছে একটা ভারী আচ্ছন্নতার ভাবে। মধ্যে মধ্যে মুখ বিকৃত করছেন। একটা যেন যন্ত্রণা হচ্ছে, নিষ্ঠুর যন্ত্রণা। হরেন বললেন, বলেন তো একটা ইঞ্জেকশন দিই। মশাই বললেন, চিকিৎসক হয়ে আমি নিষেধ করতে পারি? দেবে, দাও। মহান্তের শিষ্য বললে, বাবার নিষেধ আছে, তিনি বারবার নিষেধ করেছেন সুই কি কোনো ইলাজ যেন না দেওয়া হয়। মশাই বলেছে আজ ছুটি মিলবে। ছুটি চাই আমার, ইয়ে শরীর বিলকুল রদ্দি হো গয়া। শ্রদ্ধায় প্রশংসায় মশাইয়ের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। তিনি এবার হরেনের কাঁধে হাত দিয়ে বললেন, থাক হরেন। হরেন স্তব্ধ হয়ে মহান্তের প্রায় নিথর দেহের দিকে তাকিয়ে রইলেন। হরেন এই গ্রামের ছেলে, ডাক্তার সে হয়েছে, কিন্তু এই ধরনের মৃত্যুর অনেক গল্প সে শুনেছে। আজও এখানে মৃত্যুকালে ওষুধ পাশে সরিয়ে রেখে মুখে দুধ গঙ্গা জল দেয়। আগেকার কালের আরও বিচিত্র গল্প সে শুনেছে। তবু আজকের এই মৃত্যু দৃশ্য তার কাছে নতুন এবং বিস্ময়কর। দীর্ঘকায় কঙ্কালসার মানুষটি নিথর হয়ে পড়ে আছে, শ্বাস হচ্ছে যেন, তার গতি অবশ্য মৃদু। হঠাৎ মনে হলো অত্যন্ত ক্ষীণভাবে ঠোঁট দুটি নড়ছে। ইঙ্গিত করে সে মশাইকে দেখালে। মশাই বললেন, ইষ্ট নাম জপ করছেন, ভিতরে জ্ঞান রয়েছে। গ্রহণীর রোগে রোগীর জ্ঞান শেষ পর্যন্ত থাকে। হরেন তর্ক করলে না, কিন্তু তর্ক আছে। মশাই বললেন, হাতের দিকে দেখো। মহান্তের হাতের আঙুল করজপের ভঙ্গিতে ধরা রয়েছে। শিষ্য ভোলানাথ এসে বললেন, তাহলে বের করি মশাই? হ্যাঁ, বের করবে বই কি। দেহ ছাড়বেন? এখন ঘর কেন, আকাশের তলায়, মায়ের আঙিনায়। বাইরে তখন অনেক লোক। সকালবেলা মশায়ের নিদানের কথা শুনে মহান্ত শিষ্য ভোলাকে বলেছিল, 2-3 গাঁয়ের হরিনামের দলকে খবর ভেজরে ভোলা, বলো हमको आज छुट्टी मिलबे, जाएगा हम, तुम लोग भाई दल लेके आओ, नाम करो, वही सुनते सुनते हम जाएगा, बंधन टूटेगा, भरोसा मिलेगा। মশাই নিজেই বেরিয়ে এসে বললেন, হরি বল হরি বল, ধরো নাম ধরো, জয় গোবিন্দ। বেজে উঠল খোল করতাল। মশাই নিজে এসে দাঁড়ালেন সর্বাগ্রে। নামের তরি বাঁধা ঘাটে হরি বলে ভাষাও তরি। সন্তর্পণে বহন করে এনে আকাশের তলায় দেবীর পাট অঙ্গনে মহান্তকে শুইয়ে দিল সকলে। শ্বাস ঘন হয়ে উঠেছে। হরেন অভিভূতের মতো দাঁড়িয়ে রইল। চিকিৎসক হিসেবে তার চলে আসবার কথা মনে হলো না। মনটা যেন কেমন হয়ে গিয়েছে, বিচিত্র। বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি। সমস্ত পর্বই আপনারা আমার এই চ্যানেলে পাবেন। এই পর্বগুলো খুঁজে পাওয়ার সহজ উপায় হচ্ছে, এই ভিডিওটির নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা রয়েছে সুবচনের সাহিত্য সভা, সেই বারে স্পর্শ করলে খুলে যাবে আমার চ্যানেলের হোম পেজ। সেইখানে প্লে লিস্টে স্পর্শ করলে খুলে যাবে সমস্ত ভিডিওর প্লে লিস্ট।
প্লেলিস্টে আরোগ্য নিকেতন একটি পৃথক আছে। আরোগ্য নিকেতন স্পর্শ করলেই পেয়ে যাবেন সমস্ত পর্বগুলি। তাহলে শুনে নিতে ভুলবেন না। শুনে আনন্দ লাগলে আমিও আনন্দিত হব। আজকের মতো নমস্কার।